শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল জেরিন, কেমন আছো? অনেকদিন পর তোমার পাশে বসলাম। আনিস শুভ সকাল। আমিও মনে হলো যেন অনেকদিন পরে দেখলাম তোমাকে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ব্যস্ত থাকো, অনেক প্রোগ্রাম করো, সবকিছু মিলে কেমন যাচ্ছে বলো? ব্যস্ততা কেন যেন ভালো লাগে, তবে দিন শেষে ভালো, সবকিছু ভালো যাচ্ছে। তবে সবকিছু মিলিয়ে বলতেই হয় যে নিজের কাজের প্রতি ভালোবাসা লেগে থাকা, সেটাই আসলে আমাদের এগিয়ে নিয়ে যায়, যেটা আসলে তুমি করে যাচ্ছ, আমরা করে যাচ্ছি। এবং আমাদের আজকের অতিথিরও সেই একই অনুপ্রেরণা বা এইভাবেই আসলে তিনি এই পর্যায়ে এসেছেন, এগিয়ে যাচ্ছেন। চলো কে আছে আমরা একটু জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উদ্যোক্তা সালমা ইসলাম নূপুর। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল ম্যাম। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি এবং আপনাকে আজকে সকালে খুব দারুণ এবং খুব স্নিগ্ধ লাগছে। ধন্যবাদ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার জীবনের গল্প শুনবো। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনি এগিয়ে গেছেন নিজের স্বপ্নের পথে, ভালোবেসে যাচ্ছেন নিজের কাজকে। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। একেবারেই শৈশব থেকে আমরা শুরু করি। ছোটবেলাটা কেমন ছিল আপনার? যতটুকু জানি আপনি খুলনায় জন্মেছেন। জি। সুন্দরবনের কোল ঘেঁষে নাকি খুলনা সদরে? খুলনা সদরে। আচ্ছা, কেমন ছিল? আমি এখনো সুন্দরবনে যেতে পারিনি। এটা কিন্তু একটা আফসোস, খুলনার মেয়ে হয়ে যাওয়া হয়নি, এখনো সুন্দরবনে যাওয়া হয়নি। খুলনা সদরে আপনার জন্ম? হ্যাঁ, শহরে আমার জন্ম। আচ্ছা। শৈশব তো আসলেই মধুর, এটা তো মধুর স্মৃতি। খুব চঞ্চল ছিলাম। কয় ভাই বোন ছিলেন? 4 ভাই বোন। ভাইয়া বড়, বোনদের মধ্যে আমি বড়, আমার পর আরো 2 বোন আছে। আচ্ছা আচ্ছা, তার মানে 3 বোন 1 ভাই। 1 ভাই। আচ্ছা, যেহেতু ভাই বড়, ভাই কি শাসন করতো না ভাইয়ের সঙ্গে সম্পর্ক দারুণ ছিল? ভাই শাসন করতো বলতে এই মারামারি, মানে ভাইয়াই আমাকে মারতো। আচ্ছা। তো ওইটা নিয়ে ভাইয়া বকাটকা, বা আম্মার হাতে, আমার বাবার হাতে মায়ের খেতো। বিশেষ করে যখন আমাকে খামচি দিত আর কি, ওতেই আর কি ও বেশি বকা খেত, যে আমার মেয়ের মুখে স্পট পড়ে যাবে, দাগ পড়ে যাবে, এই লেগেই থাকে ভাই বোনের সম্পর্ক। আর ছোট বোনদেরকে কি নিশ্চয়ই শাসন করতেন নাকি বড় বোন সুলভ? শাসন তো করতাম, কিন্তু আসলে আমি যখন যে অবস্থা ছিলাম ওরা অনেক ছোট ছিল। মানে আমার সাথে 10-12 বছরের একটা গ্যাপ, ওদের গ্যাপ। আর মেজ বোনটা একটু শান্ত, ছোটটা আবার খুব চঞ্চল, ও জেদি, ওকে একটু শাসন মানে করতাম, মানে কথা যদি না শুনতো। যতটুকু আসলে জানা যায় যে ভাই বোনদের মধ্যে যে একটা গ্যাপ, এটা থাকলে সম্পর্কটা অনেক বেশি মধুর হয়। অনেক মধুর। এবং আমাদের বিশেষ করে 3 বোনের প্রতিদিন, মানে আমি যত ব্যস্ত থাকি, আমাদের 3 বোনের একটু 1-2 মিনিট হলেও কথা বলতে হবে এখনো। এবং আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। হয়তোবা আমি এখন এত ব্যস্ততা, সারাদিন পরে যখন বাসায় ফিরি সন্ধ্যার পরে, আমার আসলে কারোর সাথে, বাসায়ও বাচ্চাদের সাথে কথা বলতে ইচ্ছা করে না, কারণ স্টুডেন্টের সাথে এত কথা বলতে হয়, এত ফোন রিসিভ করতে হয়। কিন্তু ওরা দেখা গেল যে বোনরা আবার মাইন্ড করে ফেলে, হ্যাঁ ফোন দিলাম না, কথা বললাম না। আমার অপেক্ষা দেখে দেখা গেল ওরাই সর্বশেষ রাত 10টা হলে একটা ফোন দেবে। যদি আমার ইচ্ছে হয় আমি একটু কথা বলি, আর না হলে বলি না। তারপরে 1 মিনিট হলো কথা বলি, যে আমার কথা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু কথা হয়। চমৎকার। বাবা মার কথা একটু শুনি। বাবা মা তো আল্লাহর মতো এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন। আমি বাবা মার 4 ভাই বোনের ভিতরে আমি খুব আদরের ছিলাম, এখনো আমি আদরের। মানে আমার সবসময় ওনাদের কাছে যেমন আবদারও ছিল, আবার জেদও ছিল। আমি যেটা বলতাম ওইটাই তারা শুনতেন। বিশেষ করে মা আমার আবদারগুলো, আমার চাহিদাগুলো, এগুলো পূরণ করতেন যেভাবে হোক। আর বাবার কথা কি বলবো, যেমন বিয়ের আগেও যেই ফ্রাইডে ছিল, ওই ফ্রাইডেতে আমার চুলগুলা বাবাই ধুয়ে দিতেন। মানে আমি প্রায় শুক্রবার ছিল আমার জন্য একটা ঈদ বন্ধের দিন, বাবা আমাকে শ্যাম্পু করাই দিবে। আমার শ্যাম্পু হতো না, বাবা বলতো চুল ঝরঝরা হতো না, তো ওটা বাবা নিজে শ্যাম্পু করে দিতেন। আমাকে শ্যাম্পু করে দিয়ে বাবা গোসলে করে নামাজে চলে যেতেন। তো বাবার স্নেহ তো এগুলো তো আসলে
বলে শেষ করা বলে শেষ যাবে করা না। যায় না, আর ভাষায় প্রকাশও করা যায় না আসলে। এখনো বাবার সাথে যখন দেখা হয় খাওয়াই দেয়, একবার হলো মানে যেটা আমরা বলি নলা, ওইটা বাবা এখনো আমাকে তুলে দেন, খাওয়ান। যদিও একটু দেরি করে দেখা হয়, আমার ওভাবে খুলনা যাওয়া হয় না, কাজের ব্যস্ততা। যেমন আজকে আবার বাবার সাথে দেখা হবে এই প্রোগ্রামের পরে বাহ, বোনের বাসায়। আসলে বাবা মার ভালোবাসার কোনো আসলে রিপ্লেসমেন্ট হয় না। আমরা আরো অনেক গল্প করব, আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমরা আমাদের দর্শকদের জানাতে চাই। জি। প্রিয় দর্শক, সালমা ইসলাম নূপুর বিভিন্ন সময়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, এসএমই ফাউন্ডেশন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইনিং, ব্লগ, বাটিক ও ফুড বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। আন্তর্জাতিক পর্যায়ে অনুরাগ বর্ধন পরিচালিত মেকআপ কোর্সের পাশাপাশি ইন্টারন্যাশনাল বিউটি ফ্যাশন ওয়ার্কশপেও তিনি অংশগ্রহণ করেন। 2011 সালে প্রতিষ্ঠা করেন নিজ প্রতিষ্ঠান বিউটি সিগনেচার বাই নূপুর। বিউটি ফ্যাশন বিষয়ে সেবাদানের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের অসহায় ও আগ্রহী নারীদের ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকেন তিনি। এ পর্যন্ত 4000-এর অধিক নারীকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করেছেন। নিজ প্রতিষ্ঠান থেকে নারী উদ্যোক্তাদের জন্য অসংখ্য ওয়ার্কশপ ও প্রমোশনাল প্রোগ্রামের আয়োজন করেছেন। একসময় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়া সালমা ইসলাম নূপুর 2018 সালে সেখানকার প্রশিক্ষক হিসেবে যুক্ত হন। বর্তমানে নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি যুব উন্নয়নে দায়িত্ব পালন করছেন। চমৎকার কিছু অর্জন, যে অর্জনের মাধ্যমে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন আপনি, সেই গল্প তো আমরা শুনবো। শৈশবে ছিলাম, বাবা মার ভালোবাসার কথা শুনছিলাম। আসলে বাবা মার ভালোবাসা শৈশবে কেমন ছিল, এখন তাদের সঙ্গে আপনার যোগাযোগটা ঠিক কেমন? ঠিক আগের মতোই? আগের মতোই। মায়ের সাথেও রেগুলার কথা বলতে হয়, নাহলে অভিমান করে। কিন্তু গত মাসে মা এসে দেখলেন যে আমার ব্যস্ততা। মাই বলতো, কি এত কাজ করো যে তুমি একটু ফোন করার সময় পাও না। বোনেরা রাগ করে, অভিযোগ করে। তো মা দেখে যাওয়ার সময় বলতেছে, বুঝছি তোমার কাজের কারণ মা নিজেই দেখতেছে আমি সেই সকালে বের হই, লাঞ্চে একটু আসি, এসে খেয়ে আবার বের হই, ক্লাস নিয়ে আবার ফিরতে ফিরতে 7টা 7:30 বেজে যায়। তারপর তো আর সময়, তো সংসার আছে, বাচ্চারা আছে, তাদেরকে সময় দিতে হয়। সারাদিন পর একটা ক্লান্তি ভর করে, মূলত আসলে ক্লান্তি, মানে কথা বলে আর মানে সন্ধ্যা পরে আসলে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। মাথার মধ্যে মনে হচ্ছে দুনিয়া নিয়ে ঘুরছি। বাবা মা নিশ্চয়ই আপনার কাজের জন্য অনেক বেশি গর্ব অনুভব করেন। হ্যাঁ করে, কিন্তু আসলে ওভাবে বাবা মাও চায়নি কখনো যে আমি বাইরে কাজ করি, যেটা সত্য। আচ্ছা, এখন দেখতেছে যে না আমি কাজ করছি, তার নিজের একটা আইডেন্টিটি হয়েছে, ভালো কাজই করছি, মেয়েদের জন্য কাজ করছি। এখন মানে বাবাও একটা বোধোদয় হয়েছে, এটা আসলে হয় একটা সময় বাবা মা ওনারা চাইনি বড় ভাই কেন কাজ করতে হবে, এটা শ্বশুর বাড়িতেও ছিল। এটা আসলে হয়। তবে আমরা আবারও একটু পিছনে ফিরে যেতে চাই। পড়াশোনা কোথায় ছিল? খুলনা সদরেই, হয়তো খুলনা শহরে। খুলনায়। স্কুল জীবন আসলে কেমন ছিল একটু শুনতে চাই। স্কুল জীবন প্রথমত আমার কিন্ডারগার্টেন ছিল, সানফ্লাওয়ার নার্সারি স্কুল। এরপর আমি চলে যাই একটা হাই স্কুলে, সেটা ফাতেমা উচ্চ বিদ্যালয়। ওইখান থেকে আমি 2 বছর থেকে চলে আসি, কারণ ওইখানে স্কুল যে ড্রেস, আমার কিছু আবার একটু মানে ড্রেসের ব্যাপারে আমার একটু এখনো অ্যালার্জি আছে। স্কুল ড্রেস ছিল স্কার্ট, তো ওইটার জন্য আসলে আমার ওইখানেও থাকা হয়নি। পরে আমি পাইনার উচ্চ হাই বিদ্যালয়, যেটা মেয়েদের, সেখানে আমি চলে আসি। ওখান থেকে আমার এসএসসি দেওয়া। আর স্কুল লাইফ তো মানে আমি আসলে যে চঞ্চলই ছিলাম। হ্যাঁ, আর টিচাররা সবাই খুবই স্নেহ করতেন। একটা পর্যায়ে এক টিচারের কাছে আমি একটু খারাপ হয়েছে, যেমন ওই স্কুলের ভিতরে হাইটের ভিতরে আমি একটু লম্বা ছিলাম। আমি এবং আমার আরেকটা ফ্রেন্ড, আমার বান্ধবী, আমরা দুজনেই বেস্ট ফ্রেন্ড, আমাদের দুজনের হাইটটা সেম। তো আমি যতই আগে যাই, আমি কখনোই ফার্স্ট বেঞ্চে বসতে পারি না, আমার ব্যাগটা পিছনেই দেওয়া হয়। তো বুঝলাম যে কখনোই আমার আর ফার্স্ট বেঞ্চে বসা হবে না। তো আমাদের স্কুলে একটা পার্ট ছিল, সব স্কুলই থাকে, স্পোর্টস। এটা হ্যান্ডবল ছিল।
তো আমাদের যে ম্যাডাম ছিলেন সেলিনা আক্তার, উনি অনেকবার আমাকে ডেকেছেন, অফিস রুমে মিটিং হয়েছে, আমাদের হেডমিস্ট্রেস যিনি ছিলেন মিটিং হয়েছে, আমাকে ওই খেলাতে অংশগ্রহণ করার জন্য বা একজন টিম মেম্বার হওয়ার জন্য এবং গোলকি প্লেয়ার গোলকিপার করার জন্য ওনারা আমাকে টার্গেট করেছেন। তো প্রথমে যখন এক দুবার বলেছে আমি পাত্তা দিই নাই বা আমি এটা গুরুত্ব দিই নাই, ইগনোর করেছিলাম। পরে যখন আমাকে ওনারা বারবার প্রেশার করতেছিলেন যে তোমার প্রবলেম কোথায়, কেন করবা না, তো তখন আর কি বললাম যে খেলা ঠিক আছে কিন্তু ওই যে ড্রেস পরতে হবে, যে ট্রাউজার পরতে হবে, গেঞ্জি পরতে হবে, এইটাই তো আমার পছন্দ না। তা আমাকে ওনারা আসলে পারে নাই, অনেক চেষ্টা করেছিলেন। আর এটার জন্য পরে ম্যাম আমার উপরে অনেকে অসন্তুষ্ট হয়েছিলেন। পরবর্তীতে যখন স্কুলে আসার পথে যাওয়ার পথে দেখা হতেন বা কোনো মিসের ক্লাস যদি অ্যাবসেন্ট থাকতো, উনি আসতেন আমাদের সমাজ বিজ্ঞানের ক্লাসটা নেওয়ার জন্য। উনি আমার সাথে কথা বলতেন না। তো একটা পর্যায়ে যখন আমি এটা বুঝলাম, তা আমি ওনার কাছে যেই বললাম যে আমার তো আসলে পছন্দ না এই ড্রেসটাই পরা, এই জন্যই আমি খেলি নাই। আপনি যদি আমার সাথে এরকম অভিমান করে থাকেন আমার কষ্ট লাগে। তো উনি আমাকে তখন আরো লাউডলি ভাবে একদম স্কুল মাঠের মধ্যে বলে ফেললেন যে তুই কখনো কিছু করতে পারবি না, তোর ধারা কিছু হবে না। তো আমার এটা খুব মাইন্ডে লাগছে। তারপর আমি ওনাকে একদম পুরো ইগনোর করলাম, যে একজন টিচার হিসেবে যে সম্মান করা ওইটা আমি আর করি নাই। ওনাকে যদি দেখি আমি এদিক থেকে আসতেছে, আমি অন্য দিক থেকে যাই। মানে কষ্ট পেয়েছিলেন? কষ্ট পেয়েছি, এই ওনাকে আমি ইগনোর করলাম। আর স্কুলে যে স্পোর্টস, ওইটাও আমার কখনোই খেলা হয় না, কারণ আমার স্পোর্টসও আসলে খুব একটা টানতো না। হ্যাঁ, যেই খেলার দুটো পছন্দ ওইটা স্কুলে ছিল না। আমার ব্যাডমিন্টন খুব পছন্দ এবং লুডো খেলা। স্কুল জীবনের সেই কষ্টের কথা, আসলে শিক্ষকদের এই ধরনের আচরণ আমাদের শিশু মনেই কিন্তু অনেক প্রভাব ফেলে। শিক্ষকরা যদি তাদের নিজের জায়গা থেকে একটা দায়িত্বশীল আচরণ করে, তাই না জেরি, তাহলে কিন্তু আমরা বড় হওয়ার পিছনে অনেক বড় অনুপ্রেরণা হিসেবে আমার মনে হয় বুঝিয়ে বলার, সুন্দরভাবে বলার মধ্য দিয়ে অনেক কিছু আদায় করে নেওয়া যায়। তবে আমার কাছে আমি এদিকে একটু দ্বিমত পোষণ করব। আমার মনে হয় মাঝে মাঝে এই ধরনের কথা ভালো কোনো রেজাল্টই বয়ে আনে, যেমনটা আসলে আমাদের অতিথি জীবনেও হয়েছে। এরপর স্কুল জীবনের গল্প শুনছিলাম। আপনার কলেজ কোথায় ছিল? খুলনাতে নিশ্চয়ই? খুলনাতে। আচ্ছা, পায়োনিয়ার কলেজ। ও আচ্ছা, সেটা স্কুল এন্ড কলেজ ছিল? না, ওটা আলাদা। আচ্ছা আচ্ছা, নামটাই ছিল, ওটা শুধু মেয়েদের, গার্লস কলেজ ছিল। কেমন ছিল আসলে সেখানে শিক্ষা জীবন? জি, ভালো ছিল, কারণ তখন তো একদম সংসারে ভিতরে ছিলাম। আচ্ছা, সংসারের ভিতরে বলতে তখন বাবা মায়ের সঙ্গে তো ছিলেন নাকি বিয়ে করেছিলেন? আমার তো বিয়ে হয়েছে 98-এ, আমার এসএসসি ছিল 99-এ। এসএসসির পরপরই নাকি এসএসসির আগে বিয়ে হয়েছে? মানে ক্লাস 10-এ থাকতে? ক্লাস 10-এ থাকতে বিয়ে হয়েছে। বিয়েতে তো আর্লি হয়েছে, বিয়ের পরেই আমার বিয়ের 3 মাস পরে কিন্তু আমার এসএসসি, আর বিয়ের 2-3 দিন পরেই আমার প্রি-টেস্ট পরীক্ষা ছিল। কলেজ লাইফটা আসলে আমি ওভাবে এনজয় আসলে করিনি, কারণ আমার একটা কুন্ডি ছিল যেটার ভিতরেই আমাকে থাকতে হয়েছে। জাস্ট পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, দ্যাটস ইট। ওই সময়ে সাপোর্টটা, স্বামীর সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। কতটুকু আসলে সাপোর্ট পেয়েছিলেন বা সব মিলিয়ে? সাপোর্ট পেয়েছি, ও আমাকে সাপোর্ট করেছে বলেই এই পর্যন্ত এসেছি। তবে প্রথমে ছিল না, এটাই জানতে চাচ্ছিলাম। লাস্টে যখন, যেমন ওর ট্রান্সফার লাস্ট ময়মনসিংহ ছিল, তখন ও আমাকে বলতেছিল তুমি যদি এখন চাও তোমাকে আমি ভর্তি করাই দিই, তুমি পড়াশোনা করো। তো তখন আসলে আর আমার কাজের যেভাবে আমি নিজেকে তৈরি করছিলাম, ট্রেনিং দিয়ে অনেক ট্রেনিংয়ের সাথে জড়িয়েছিলাম, ওইটা আর তখন মাথায় আসে না। সাথে 2টা বাচ্চা, ওইটা তখন আমি মাথা থেকে সরিয়ে দিয়েছি। আমি নিজেকেই ট্রেনিং দিয়ে নিজেকে তৈরি করছিলাম। এই ট্রেনিং এর গল্পটা এবার শুনতে চাই। ঠিক কখন থেকে মনে হয়েছিল যে না, আমার কিছু কোর্স করা উচিত, আমার নিজের কিছু শেখা উচিত, করা উচিত? কবে থেকে মনে হয়েছিল?
এই পিছনেই ফিরতে হবে, যেহেতু বিয়ে হয়েছে আর্লিতে। আচ্ছা, আর্লিতে যেহেতু বিয়ে হলো, এত আর্লিতে বিয়ে হওয়ার কারণটা আসলে কি ছিল? না না, কারণ কিছু ছিল না, মায়ের মনে শখ হয়েছে জামাই মিষ্টি খাবে, এজন্যই মনে বিয়ে দিয়েছে। আমার আসলে মানে একটু ছোট থাকতেই বিয়ের প্রস্তাব এসেছে। ক্লাস 8-এই আমার ফার্স্ট বিয়ের প্রস্তাব আসে, এরপর 9-এ একটা আসে, 10-এ যেটা আমার হাজবেন্ড, আচ্ছা। ওর সাথেই আমার বিয়েটা হয়। তো বিয়ে পারিবারিকভাবে আমার বিয়েটা হয়। যখন এর আগে বিয়ের প্রস্তাবগুলো আসে, ওটা যাই হোক আম্মা টাম্মা এরাই করে। ও যখন বিয়ের প্রস্তাবটা দেয় এবং ও আমাকে কিন্তু স্কুলে যাওয়ার পথেই দেখে, আচ্ছা। দেখে পছন্দ করে, তারপর গার্ডিয়ান পাঠায়, ঘটক পাঠায়, এরপর তো পারিবারিকভাবে দেখে পছন্দ করে। করার পরে প্রথমে একটু আমি রাজি ছিলাম না, যেহেতু আমি অনেক ছোট মানে ছিলেন। চঞ্চল, তারপর ছোট, আমি অনেক চঞ্চল ছিলাম, ছোট, তারপর জোরে কথা বলা, জোরে জোরে হাঁটা, মানে অনেক মানে বাজে অভ্যাস ছিল আর কি। তো রাজি ছিলাম না। তারপর আম্মা বুঝালেন যে দেখো, তুমি তো, আমি যেমন নায়িকা শাবানাকে খুব পছন্দ করি, আচ্ছা। তুমি তো শাবানাকে পছন্দ করো, তুমি যদি এখানে যাও, ছেলে ভালো ভালো জব করে, শিক্ষিত, এবং তোমার ওই স্বপ্নটা পূরণ হবে, শাবানার পাটটা তুমি পাবে। এই সেম মা আমাকে এভাবে বুঝালে যে বড় বউ, অনেক দায়িত্ব, তোমার অনেক দেওয়ার ননদ, তুমি ভালো করলে সবাই তোমাকে ওই ভালোবাসা দিবে, সম্মান করবে। তারপরেও আমি ওইটা করি না, মায়ের কথা শুনি না। আমার যে বড় ভাই, ভাইয়ের যে ফ্রেন্ড, ওরা আমাকে আসলে, ওরাও মানে খুবই, মানে এরকম রক্তের সম্পর্ক না, কিন্তু বোনের মতো দেখতেন। তো যখন ওরাও জানলো যে এরকম বিয়ের একটা, মানে ওরা খুব চাচ্ছে, আমি রাজি না, তখন ওরা ভাইয়ার ফ্রেন্ডরা 8-9 জন সবাই চলে আসলো আমাদের বাসায়। তো এসে আমি এরকম ড্রয়িং রুমের নিচে বসা, আর ভাইয়ারা সবাই বসা, আম্মা বসা, বুঝালেন যে দেখো খালাম্মা যেটা, মানে মায়ের কথা বলতেছে, উনি যেটা চয়েস করছে এটা ভালো হবে, তুমি করো। এই সবার কথা ভাইয়ার ফ্রেন্ডরা যখন বুঝালেন, হ্যাঁ আমাকে কনভিন্স করলো। তারপর আমি বললাম যে আমি তো ছেলে দেখি নাই এখনো। তো বলতে আচ্ছা তোমাকে ছেলে দেখাবো এসে। তারপর যাই হোক, দেখা টাকা হইলো, বিয়ে হইলো বলতে সবকিছু ওকে হইলো, এঙ্গেজমেন্ট হইলো। প্রথম দেখার পর কি মনে হয়েছিল? দেখার পর আসলে ওইটা নাই বলি, যেহেতু ফ্যামিলি বিয়ে, ওইটা নাই বলি। তো সবকিছু ওকে হইলো। ওকে হওয়ার পরে আমার 1 সপ্তাহ পর গায়ে হলুদ, খুব বড় করে, যেহেতু বড় মেয়ে, মার খুব শখের বিয়ে, মাই মানে আমার মাই বেশি শখ করেছেন আমার বিয়ের বিষয়। তো সবকিছু রেডি, আপনার হলুদ আমার 4-5 দিন পর গেস্ট আসা শুরু হলো। এবার তো ছেলের মানে পক্ষ থেকে, মানে আমার শ্বশুর বলল যে বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? এই তো আম্মার হলো। আরেক পক্ষ যারা আমাকে পছন্দ করতেন, তারা আমার শ্বশুর বাড়িতে ল্যান্ড ফোনে ফোন করে বলেছে যে তোমাদের ছেলে যদি বিয়ে করতে যায়, মানে সিনেমার গল্পের মতো গাড়িতে বোম মারা হবে। আচ্ছা। এই তো আমার শ্বশুর ভয় পেলেন। সেম কথা আমার হাজবেন্ডকেও তার অফিসে ফোন করে বলা হয়েছে, বিয়ে করতে গেলে ফিরে আসবা না এসে। তো ও তো বুঝে, ও তো শিক্ষিত এবং সেই বুঝোর আছে, ও বুঝছে যে এটা হয়তো বা কেউ চক্রান্ত করে করছে, তো ওইটা এতটা মাথায় নেয়নি। কিন্তু ওর বাসার অন্য যারা, তারা ওইটা নিয়েছে, বিয়ে বন্ধ। এরপর কিভাবে আমার হাজবেন্ডই এটা বের করলো, কে করতে পারে, কোন নাম্বার। ওই সময় সে 26 বছর আগে ওরা এটা বের করে ফেলছে। তো যে এটা করছে তাকেই বের করে ফেলছে। বলতেছে যে হ্যাঁ আমিও চেয়েছিলাম ওকে বিয়ে করার জন্য, ওরা দেয় না, এই জন্য আমি এটা মিথ্যা বলছি। এই আবার বিয়ের ডেট বিয়ে হয়। কতদিনের দেরিটা আসলে হয়েছিল? 20 দিনের। আচ্ছা আচ্ছা। বাবা, একেবারে সিনেমার গল্প। আপনার জীবনটাও আসলে অনেকটা সিনেমার গল্পের মতো। আপনার মা কিন্তু একদিক দিয়ে ঠিকই বলেছিল যে শাবানার জীবন কাহিনীর সঙ্গে মিল হবে, তাই সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। তারপর তো এই বিয়ে হলো। তো বিয়ে হওয়ার পরে আসলে আমি ওদের বাড়ি বড় বউই ছিলাম। আমার পরে সবাই ছোট, কিন্তু ছোট হলেও
দুই ননদ বাদে সবাই ছিলেন আমার বয়সের বড়, আমার দেবর, আমার ননদ। তো বাসায় আসলাম, শ্বশুরবাড়ি আসলাম, যেহেতু প্রথম রাত, আমি মানুষটা ছোট, আমার হাজবেন্ডের সাথেও আবার আমার একটু গ্যাপ আছে তখন, এখন বোঝা যায় না, তখন একটা বোঝা যেত, বয়সের একটা গ্যাপ আছে। তো ও আমাকে যা যা বলে আমি তো বাসা থেকে যা শিখে দিছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিয়েরাতে যেগুলো বলে হ্যাঁ 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 সব বলছি। কিন্তু বলতেছে না, তোমাকে আমি আপনার এই কথার উত্তরটা আমি দিচ্ছি যেটা বলছেন কেন ট্রেনিং এ আসা, মানে এই গল্প আমি কোথাও বলি নাই, যেহেতু এটা একদম ব্যক্তিগত। তো এখন এটা সবাই মানে ফ্যামিলি সবাই জানে, এই জন্য শেয়ার করা, আমি কখনো কোনো টকশোতে বা কোনো এসে আমি এটা বলিনি। তো পরে আমার হাজবেন্ড বললো তোমাকে কিছু কথা বলবো। তো বলেন। তো বলতেছে যে আমি তো সবার বড় ছেলে, আমার ভাই বোন আছে ছোট, ওদের অনেক দায়িত্ব আমার প্রতি। আমার শ্বশুরও তখন আছেন, আমার শাশুড়ি মা আছেন, আমার শ্বশুর সরকারি জব করতেন, রিটায়ার্ড ছিলেন, আমার শ্বশুর হলো ছেলে মেয়েকে মানুষ করেছে আর কি। তো বলতেছে যে তুমি তো কালকে, মানে আমার পরের দিন কিন্তু স্কুল, তুমি তো স্কুলে যাবা, তুমি কিন্তু আগে রিক্সা ভাড়ার জন্য আমার পকেটে হাত দিবে না, আমার ভাই বোনেরা নিবে, দিন থাকলে তুমি রিক্সা ভাড়া নিবা। আচ্ছা, আমি শুনলাম চুপ করে। তো আচ্ছা আর কিছু? হ্যাঁ, এখন তোমার বিয়ে হয়েছে, তোমার অনেক স্বপ্নই হতে পারে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, এটা স্বাভাবিক, সবাই সেটা চায়। তা আমি তো আসলে ওই ঘোরাটোরা ওগুলো আমার মাথায় নেই, কারণ ওই বয়সটা তো ওই সময় ভাবার অত কিছু ছিল না। ওই বলতেছে যে আমরা ঘুরতে যাব, এটাও তুমি আমার কাছে এখন আশা করবে না, আমি যেদিন সবাইকে নিয়ে আমার ভাই বোনকে নিয়ে ঘুরতে যেতে পারবো আমি সেদিন তোমাকে নিয়ে যাব। তৃতীয় মানে 3 নাম্বার কথা রাখলেন যে শুক্রবার বন্ধের দিন তোমার শখ হতেই পারে আমরা একসাথে ঘুরতে যাব, বাইরে ঘুরবো খাবো, তুমি সেটাও আমার কাছে আশা করবা না, আমি যদি ভাই বোনকে নিয়ে যেতে পারি তাহলে আমি তোমাকে নিয়ে যাব। তো কথাগুলো অতটা ওই সময় গুরুত্ব না দিলেও আমার একটু লাগছে, একটু খারাপ লাগছে যে স্বাভাবিক, আমি তো মানুষটা ছোট, আমার কিন্তু এটা এখনো ফিল হয়, কিন্তু আমি ওকে বলি না, মানুষটা তো ছোট, ওদের ঘরের ছোট মানুষ ছিলাম, ওর ভাই বোনের যারা তাদেরও ছোট, আমাকে এত বড় বড় কথাগুলো, এত কঠিন কথাগুলো যেগুলো, তাও প্রথম দিন, হ্যাঁ প্রথম দিন না বললেও পারতো। আচ্ছা যাই হোক, আমি এটা করে ফেললাম মাথায়, মানে ফেলে দিনে আমার মাথায় আমি এটা রেখে দিলাম। তারপর তো পরে স্কুলে গেলাম, পরীক্ষা চলে আসলো, বাবার বাড়ি যে পরীক্ষা দিলাম, টেস্ট পরীক্ষা, ওর ভিতরে আমি কিছু কাউন্ট করে ফেললাম, এই 1 সপ্তাহ 10 দিনের ভিতরে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমি তখনই করলাম যে না আমার কিছু করতে হবে, পড়াশোনা করি না করে আমার হাতের কাজ করতেই হবে, আমি এটা একদম ডিটারমাইন্ড ছিলাম। তো তারপরে পরীক্ষা দিলাম, পরীক্ষা হলো, পরীক্ষার পরে যে 3 মাসটা সময়, তখন ভাবতেছিলাম যে 3 মাসটা আমি কি করব। তখন এই যুব উন্নয়নটা আমি একজনের সাথে শেয়ার করলাম, ওরই কাজিনের সাথে শেয়ার করলাম, আমার ননদ, চাচাতো ননদ, ওকে বললাম, ওরা আবার আমাকে, ওদের বাড়ির সবাই আমাকে আমার ননদ টনদ খুব পছন্দ করে, খুব এখনো সম্মান করে। ওকে বললাম যে আমি তো কিছু করতে চাই, শিখতে চাই। তখন বললো ভাবি তুমি করো, যুব উন্নয়নে প্রশিক্ষণ নাও। তখন যুব উন্নয়নটা আসলে ঢোকাটা খুব টাফ ছিল। যুব উন্নয়নটা কাদের জন্য? অসহায় তাদের জন্য ফ্রি প্রশিক্ষণ, তখন এমন ছিল। হ্যাঁ, তো ঢোকাটা এখন এই কিভাবে ঢুকবো, ওকে বললাম না হবে না, ও তখন সাপোর্ট করে না, এটা সত্য। পরে আমার ওই চাচাতো ননদ দিয়ে ও কিভাবে যেন আমি কমিশনার দিয়ে আমি মোট কথা আমি ঢুকে যাই। হ্যাঁ, কোন প্রশিক্ষণটা প্রথমে নিয়েছিলেন? আমি 3 মাসের প্রশিক্ষণে যাই 99-এ। 98-এ তো আমার বিয়ে হয়। কি ধরনের প্রশিক্ষণ ছিল সেটা? ওইটা আমার প্রথমেই ছিল কারুকাজ, আচ্ছা আচ্ছা, হাতের কাজ, হ্যাঁ বিভিন্ন ডিজাইনের কাজগুলা। 3 মাসের প্রশিক্ষণে আমি ঢুকি।
তো ওইখানে তখন 3টা ব্যাচ ছিল, সকাল 10টায়, 1টায়, 5টায়, 2 ঘন্টা করে। তো আমি প্রথমে সকাল 10টার ব্যাচ নিলাম, ওইটা হবে না, বউরা সকালে যাওয়া যাবে না। নিলাম পরের ব্যাচ, না দুপুরে টেবিলে খাবার টাবার নিলাম, বিকালে ব্যাচ। এটা মানে কষ্ট মষ্ট করে 1.5 মাস পর্যন্ত টেনে নিয়ে গেলেন। টেনে নিয়ে গেলাম। তারপর আর এটা সম্পূর্ণ করতে পারিনি আমি 3 মাস। বিকালে নাস্তা তারপর অনেক ভাবে যাই হোক, মানে একদিকে আপনি সংসার সামলাচ্ছেন, আবার নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য যে আপনার তীব্র তাড়না, সেটা আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। হ্যাঁ, আমি খুব মনোযোগ দিয়ে আসলে শুনছিলাম, কারণ এই গল্পগুলো যখন শুনি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, এবং আমি জানি দর্শকদেরও তাই। সেই জায়গাটা আবার একটু ফিরে যাই যে 1.5 মাসের প্রশিক্ষণ গ্রহণ করলেন, পরবর্তী স্ট্রাগলটা কেমন ছিল? তারপর তো এটা বন্ধ করে দিলাম। এরপর কাজ আর ট্রেনিং নিতে পারিনি। এরপর দেখলাম একটা সার্কুলার, সেটাও আমার ওই ননদের মাধ্যমে, ওরই কাজিন, আমার হাজবেন্ডের কাজিন। ওটা ছিল একটা এনজিওর, নিরক্ষরতা দূর করা, একদম পথ শিশু বস্তিতে এই বাচ্চাদেরকে পড়ানো, এবং সেটা ওয়ার্ড ভিত্তিক। 19টা ওয়ার্ডে 19 জন নিবে আর কি টিচার হিসেবে। তো ওইখানে লেখাই আছে নিচে ইন্টার পাস হতে হবে। তা আমি তো মাত্রই পরীক্ষা দিলাম। আমি ওকে বললাম দেখি এটা আমি নিতে পারি কিনা। আমরা দুজনেই চলে গেলাম ওখানে। তো যাই ওরা এখানে তো কথা বলারও আসলে কোনো সুযোগ থাকে না, যেহেতু ওখানে লেখাই আছে। তো যাই হোক আমি বললাম যে আমি খুব আগ্রহী, আমি এটা করতে চাই, কিন্তু আমার এখনো কোনো সার্টিফিকেট হয়নি, আমি মাত্রই পরীক্ষা দিয়েছি। তো তারা প্রথমে একটু মানে ইতস্তত করছিলেন। হ্যাঁ করছিলেন, আবার এটাও বলছিলেন এটা কিন্তু মানে আমাকে দেখে, তো মানে আমি আবার খুব ফ্যাশনেবল ছিলাম আর কি। বলতেছে এই যে বস্তিতে জায়গায় যেয়ে, হাটে নোংরা জায়গায় যেয়ে বাচ্চা কালেক্ট করা, বাচ্চা কালেক্ট ও আমার করতে হবে, মানে জরিপের মতো যে যে বাচ্চাদেরকে করতে হবে। আচ্ছা আপনারা আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন। তখন ওরা সিলেক্ট করলো, সিলেক্টের মধ্যে দেখি যে অনেক ডাটা ওদের কাছে জমা পড়েছে। তখন দেখলাম যে না, আমাকেও ওরা সিলেক্ট করেছে। তো পড়াটা ছিল যে কোনো প্রাইমারি স্কুলে বা নিজের বাড়িতে, যদি বড় ওরকম জায়গা থাকে বা গ্যারেজ থাকে এই জায়গায়। তো আমার শ্বশুরবাড়িতে আবার গ্যারেজ ছিল, আবার অনেক বড় বারান্দা ছিল। আমি ওই জায়গাটাই ওদেরকে দেখালাম, যেহেতু বাসা থেকে বের হওয়ার সুযোগ নাই, বাসার ভিতরেই করতে হবে। তো যাই হোক আমি এরকম এই বাচ্চা দুপুরে খেয়ে বাচ্চা মানে কালেক্ট করতে করতে 30 জন বাচ্চাই, তখনও 30 জন বাচ্চাকে নিতে হবে, 5 বছর থেকে 18 বছর পর্যন্ত যে কোনো বয়সী বাচ্চা নিয়ে তাদেরকে নিরক্ষরতা দূর করা। সবকিছু ওদের থাকবে, বোর্ড টোর্ড, বাচ্চাদের খরচ টরচ সব ওরাই দিবে। আর আমার একটা সম্মানী ছিল, সে সম্মানীটাও বলি 7,000 টাকা ছিল। আচ্ছা। তো হ্যাঁ নিলাম, খুব ভালোভাবে করতেছি। কত সালের কথা এটা ম্যাম? এটা হলো এটাও এই 99-এ, আচ্ছা, বেশ অনেক লাস্টের দিকে আর কি। হ্যাঁ, তারপরে ওদেরকে পড়াচ্ছি, ওদের টাইমও 3টায়, সবাইকে টেবিলে খাওয়ায় দিয়ে আমি নিজে খেয়ে তাদেরকে পড়াতে আমি 5টা 5:30 পর্যন্ত। তো এখান থেকে কিছু টাকা আমি আবার আলাদা করে প্রাইজ বন করতাম। আমার আবার প্রাইজ বনে খুব নেশা ছিল, জমাতাম। হ্যাঁ, যে টাকা বাঁচত ওটাতে জমাতাম, আর বাকিটা ওই শখ হতো আজকে এটা কিনে শ্বশুরের বা এটা মাকে দিয়ে এরকম ঘরে খরচ করতাম। এটা ভালোভাবেই চালাচ্ছিলাম 1 বছরের কাছাকাছি, তখন প্রেগনেন্ট হয়ে গেলাম। আচ্ছা, বাট এই যে 1 বছরের মধ্যে পরিবার থেকে কি বাধা এসেছিল যে এটা করতে পারবে না? না, এটা বাধা আসেনি, কারণ এটা তো ঘরের ভিতরে, আমি তো বউ তো বাইরে যেতে হচ্ছে না। মানে ওটা আপনি নিজের বাড়িতেই করতেন কাজ? বাড়িতেই করতাম, হ্যাঁ। জায়গাটা এটা ওখান থেকে এনজিও থেকে বলা ছিল আমার বাসায় যদি আমার এরিয়াতে যদি ওই জায়গা থাকে আমি করতে পারবো। তো তারপর হ্যাঁ প্রেগনেন্ট হয়ে গেলাম। এখন তো মানে শরীর ভালো না, কাজ করতে পারছি না, তো বন্ধ করে দিলাম। আমার জায়গায় আরেকজনকে আমি দিয়ে দিলাম। তারপর তো বাচ্চা হওয়ার পরে ওর আপনার হলো ট্রান্সফার হয়ে গেল আমার হাজবেন্ডের।
ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আমাকে নেয়নি, আমি খুলনাতেই ছিলাম, ফার্স্ট ও ট্রান্সফার হয়, আমি খুলনাতে ছিলাম। বাচ্চাও একটু একটু মানে ঝরঝরা হলো 4-5 মাস। ওই যে আমি প্রাইজ বন্ড জমিয়ে রেখেছি, ওইখানে আমার 15,000 টাকা ছিল। এখন আমি করলাম যে আমি একটা পার্লারের কোর্স করি, আচ্ছা, বাসার এরিয়ার, তাও বাবার বাড়ির এরিয়া, শ্বশুর বাড়ি না। বাবার বাড়ির এরিয়াটা এই জন্য সিলেক্ট করলাম কারণ আমার ছোট বাচ্চা, ওই বাচ্চাকে তো আমার রেখে যেতে হবে। তো আমার কাছে মনে হলো যে বাবা মাই জন্য দেখবেন, perfect, হ্যাঁ। বোনরা আছে, ওদের কাছে রাখতে পারবো। এটা বলার কারণ প্রথমে আমি এখানে বলেছিলাম, ওনারা বলেছে যে না, শিখতে হবে না, ছোট বাচ্চা কে দেখবে। তা আমি আর ওইটাই করি নাই, আমি বাচ্চাকে নিয়েই বের হয়ে যেতাম। তাও আমি ওই দুপুরের পরেই বের হতাম, বাসা থেকে খেয়ে বাচ্চাকে মায়ের কাছে রেখে আমি ওই পার্লারে 3 মাস আমি প্রশিক্ষণ নিই, আচ্ছা। ফুল কোর্সের উপরে। উনি আরো বেশি চেয়েছিলেন, আর 26 বছর আগে তো 15,000 টাকা অনেক 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 টাকা, টাকা। হ্যাঁ। তো আমি ফুল কোর্সটা তখন করি, এবং ওই কোর্স করার পরে আমার আর পিছিয়ে ফিরে তাকাতে হয় না। আমি আস্তে আস্তে করে বগুড়ায় চলে আসলাম আমার হাজবেন্ডের। তখন ট্রান্সফার ছিল ট্রান্সফার বগুড়ায়। হলো। হ্যাঁ। ওইখানে আসার পরে যে বিল্ডিংটা ছিল ওইটা 10 তলা বিল্ডিং, অনেক ভাড়াটিয়া মালিক, অনেক বড় ইউনিট। ওইখানে দেখতাম সবাই ওই হাতের কাজ করতো, ওই যে আমি 1.5 মাস জীবনে কাজ শিখেছি ওই কাজগুলা। তো এক সময় ওরা যে করতেছে দেখে ওদেরও ভুল হচ্ছে, আমি একটু ঠিক করে দিচ্ছি, তো দেখে ওরাই আমার থেকে অনেক কিছু নিল, আবার ওদের থেকে নতুন কিছু আমি শিখলাম। তো এরকম হঠাৎ আমি একটা ড্রেস করলাম আমার মেয়ের, তখন আমার মেয়ের 1.5 বছর বয়স, একটা সালোয়ার কামিজ করলাম শখ করে। তো ওইটা পরে যখন ও বাইরে আসলো, একটা ভাবি ড্রেসটা পছন্দ করলো যে আমার মেয়েটার জন্য একটা করে দেন, আপনাকে আমি খরচ দিয়ে এত দিব। তো করলাম। ওইটা করার পরে আমি রোজা চলে আসলো, আমি ওই রোজায় ওই সময় আমি 39,000 টাকার কাজ করলাম। ওয়াও। এই শুধু ছোট বাচ্চাদের আচ্ছা, সালোয়ার কামিজ, একজনেরটা দেখে আরেকজন তখন অর্ডার দিল। হ্যাঁ, শুধু আসতে থাকলো। তখন আমি করলাম কি, যেহেতু আমি একা, কোনো আমার হেল্পিং হ্যান্ড নেই। হেল্পিং হ্যান্ড নেই, আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আমাকে বাসায় কাজে সহযোগিতা করতো, ওকে আমি কিছু কাজ, শিখিয়ে চুমকি সুতা, কিছু টেকনিক ওকে আমি শিখাই দিলাম যে ও আমাকে হেল্প করবে। তখন আবার আমার বোনটাও পরীক্ষা দিয়ে আমার কাছে বেড়াতে আসলো ঈদের সময়, ওকেও শিখালাম। মানে আমরা 3 জনে মিলেই 39,000 টাকা খরচ বাদে ওই সময় আমার কাছে 39,000 টাকা শুধু লাভ। ছিল, শুধু লাভ। তো জামাই তো খুব খুশি। এখন খুশি। হ্যাঁ। এরপর মানে কথা 1-2 করে মার্কেটে চলে গেল এই খবরটা যে আমার হাতের এই জাদু কাজগুলো আছে। খুব সুন্দর। মার্কেট থেকে একটা অর্ডার আসলো, ওয়াও। এক দোকান থেকে বললো যে আপনি আমাকে এত পিচ করে দেন, আপনাকে আমি এত দিব। এটা খুলনাই? না, এটা আমি তো বগুড়া চলে আসলাম। বগুড়াতে। বগুড়া আচ্ছা, চলে আচ্ছা। আসলেন। তো আমি তো খুব খুশি যে এরকম বড় একটা পেলাম। মানে ওকেও আসলে জিজ্ঞেস করি না যে আমি নিব কিনা, কারণ আমি তো করেছি, ও দেখেছে। ও আমাকে কিছু বলে নাই, আমার মাকে ফোন দিল যে না, বাইরের কাজ করা যাবে না, মার্কেটের অর্ডার নেওয়া যাবে না। তখন আমার একটু খারাপ লাগলো। ওরও ওই সময় মানে ওইখানে নিজেকে গুছাতে মানে অবশ্য বগুড়ায় বেশি দিন ছিলাম না, 2 বছর, ও ট্রান্সফার হয়ে গেলাম ময়মনসিংহ। কাজটাও আমি আর করতে পারলেন না। করতে পারলাম না। আর যেহেতু নিষেধে করেছে, নিষেধের পরে তার কিছু থাকে না। এই তো তারপর কাজ বন্ধ করে দিলাম, ময়মনসিংহ আসলাম। ওখানে এসে আবার যুব উন্নয়নে ভর্তি হলাম। যতগুলো আইটেম ছিল যুব উন্নয়নের সব প্রশিক্ষণ নিলাম, কিন্তু আমি পার্লার দিই না, আমি ঘরে বসে টুকটাক কাজ করতেছি, পার্লারে কাজ করতেছি, বুটিক্সে, এখানেও বুটিক্সের কাজও করছি, পার্লারের কাজও করছি। আমি 2 ভাবে কিন্তু আর্ন করছি, কিন্তু আমি কোনো পার্লার দিইনি। আমার ঘরেই একটা ড্রেসিং টেবিল, প্রোডাক্ট সব কিছুই আছে। ওখানেও আমার একটু একটু করে প্রচার হলো, কাজ করছি। চলে আবার ট্রান্সফার হলো, সিলেটে আসলাম। আচ্ছা।
সিলেটে এসে এবার পার্লারে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা। এবং প্রথম পার্লারটা দেখলাম খুব ভালো চললো। রাজি হয়েছিল কি তখন আপনার হাজবেন্ড? হ্যাঁ, আচ্ছা তখন রাজি হয়েছিল এবং এখানেও তার একটা ছোট গল্প আছে, মজার গল্প আছে। সেও লাস্টে মানে আমার ক্যাশে বসতে বাধ্য হয়েছে। আচ্ছা তো একটা পার্লার যখন দেখলাম ভালো, তখন আরেকটা ব্রাঞ্চ খুলে ফেললাম। দুটোই আমার মানে ওইখানে সিলেটের বাসাটা এরকম ছিল, ওর অফিস, একটা বাসা পর আমার বাসা, একটা ব্রাঞ্চ, আবার একটা বাসা পর আরেকটা ব্রাঞ্চ, এক জায়গার ভিতরে। জায়গার মধ্যে। মানে আমি সকালে বাচ্চাদেরকে দিয়ে, 2 বাচ্চা তখন, ওদেরকে দিয়ে একটা ব্রাঞ্চে আসতাম, লাঞ্চে ও আসবে, রান্না টান্না করে চলে যেতাম এসে প্রতিষ্ঠানে। লাঞ্চে বাচ্চাদেরকে নিয়ে এসে সবাই খেয়ে ও অফিসে চলে যেত, আরেকটা ব্রাঞ্চে চলে যেতাম। খুব ভালো চলছিল এবং অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে হ্যাঁ, গিয়েছে এটা মানে আসলে খুবই ভালো চলছিল। এবং সিলেটে সব ডিস্ট্রিক্ট থেকে দেখলাম ব্যতিক্রম, পয়লা বৈশাখে এত সাজগোজ, আচ্ছা এত সাজগোজ, তাদের প্রিপারেশন থাকে 2-3 দিন আগে থেকে। পয়লা বৈশাখ মানে একটা ঈদ, ঈদও ওদের এত মানে পার্লারে কাস্টমার হয় না যেটা পয়লা বৈশাখ হয়, শুধু সাজ, শুধু সাজ। তো আমার তখন স্টাফ 4 জন ছিল আচ্ছা। একটা বড় ব্রাঞ্চে, আমি একজন। আমার বোনও তখন আসে পয়লা বৈশাখে বেড়াতে, আমার ছোট বোনটা যে বুয়েটে পড়ে, ও বেড়াতে আসলো। আমরা 6 জনে কাজ করতেছি, 6টা চেয়ারে, ক্যাশে মানে টাকা রাখার জায়গা হচ্ছে না। সকাল 6টা থেকে শুধু মেকআপ, শাড়ি পরবে, হেয়ার স্টাইল। পরে ওকে বসাইছি যে তুমি টাকাই করো। লাস্টে টাকা বাজারের ব্যাগে নিতে হয়েছে, বাহ, মানে ওই সেগুলো সফলতা আসলে কাকে বলে? কাউন্ট করলো। সকাল 6টায় আমরা দাঁড়ায় কাজ শুরু করলাম, কোনো নাস্তা না, শুধু পানি উপরে ছিলাম। 3:30টায় আর শরীর কুলালো না। কুলাচ্ছে না। আর দরকার নাই, স্টপ করে দাও। এরপরে বন্ধ করে স্টাফ নিয়ে, জামাই নিয়ে, বোন নিয়ে, সব ফুল ফ্যামিলি পার্লারের ভিতরে। হ্যাঁ, আমার আলাদা রুম ছিল। এরপরে বের হয়ে আমরা বাইরে খেয়ে টেয়ে বা স্টাফ নিয়ে খেয়ে ওদেরকে জায়গায় পৌঁছে দিয়ে বাসায় চলে আসলাম। আমার মনে হয় আনিস, আমি মানে মন্ত্রমুগ্ধর মতো শুনছিলাম, আমার এত ভালো লাগছিল। আসলে সফলতার গল্প শুনতেই না অন্যরকম একটা অনুভূতি হয়, অন্যরকম ভালো লাগা কাজ করে। দীর্ঘ একটা সময় ধরে আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে গিয়েছেন, অনেক মানে অনেক কষ্টের পরে অনেক সফলতা পেয়েছেন। পরবর্তীতে এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে অনেক মানুষকে আপনি সেম ভাবে সাহায্য করেছেন যারা একসময় আপনার পজিশনে ছিল। সেই গল্পটা একটু শুনতে চাই। এই তো তারপরে আমি কুমিল্লা চলে আসলাম। কুমিল্লা এসে নিজের প্রতিষ্ঠান করি আবারও। সেখানে প্রথম আমি 4 জন নারীকে প্রশিক্ষণ দিয়ে থাকি পার্লারের উপরে। এটাই আমার কুমিল্লায় প্রথম শুরু প্রশিক্ষণ দেওয়া, যেটা পার্সোনালি। এই 4 জন দিয়ে আমি আবার একটু প্রশিক্ষণ দেওয়ার কথা কেন মনে হলো যে প্রশিক্ষণ দিব আমি এবার? এটা কেন মনে হলো, যেহেতু আমি নিজেকে তৈরি করার জন্য অনেক প্রশিক্ষণ নিয়েছি। আমার কাছে একটা সময় যখন আমি নিজে সবকিছু আওতায় আনার পরে, আমার শিল্পটা আনার পর আমার কাছে মনে হয়েছে কোনো কোনো ট্রেনার বা কোনো কোনো পার্লার মালিক গ্যাপ রেখেছে শেখানোর সময়, হাইড করেছে, পরিপূর্ণ দেন নেই। তো তখন আমার হলো যে যদি কখনো ট্রেনার হই বা আমি শিখাতে পারি, আমি কোনো গ্যাপ রাখবো না, আমি আমার পরিপূর্ণটা দিয়ে তাদেরকে তৈরি করব। তারপর তো পার্লার শুরু করলাম 11তে এসে কুমিল্লাতে। ফার্স্ট 4 জনকে প্রশিক্ষণ দিয়ে থাকি। সিলেটের যে পার্লারটি, ওটা কি আসলে এখনো আছে? না, ওটা আমি সেল করে দিয়েছি, সেল করে আসার দিয়েছেন। সময় সেল করে দিয়েছি। ওই যে হাজবেন্ডের ট্রান্সফার হয়েছে, চলে আসতে হলো, সেল করে আবার এখানে দিয়েছি। তো তারপরে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে ওরাও পার্লার দিবে সেভাবে ওদেরকে তৈরি করলাম। তখন 11তেও আমি তাদের থেকে 25 করেই নিয়েছিলাম প্রশিক্ষণ দেওয়ার জন্য। তো পার্লারে কাজ, তখন শুধু পার্লারে কাজই করছি, বিজনেস করছি। প্রথম যাদের প্রশিক্ষণ দিলেন তারা কি মানে যে কোনো নরমাল যে কেউ নিতে পারতো নাকি দুস্থ অসহায়? না, ওইটা যে কেউ নিবে, ওটা তো আমার নিজ প্রতিষ্ঠান থেকে আমি তাদেরকে দিচ্ছি। যেহেতু পেমেন্টটা একটু বেশি, এটা তো সবার পক্ষে এফোর্ড করা সম্ভব না। এটা তো সবার পক্ষে সম্ভব না। তারপরে আবার একটু গ্যাপ হয়ে গেল, 3rd বাচ্চা কনসেপ্ট করে ফেললো, ও আবার একটু ঝরঝরা হলো, হওয়ার পরে আবার ট্রেনিং নিলাম। যুবনানে একাধিক অনেকগুলো প্রশিক্ষণ নিয়ে থাকি। নেওয়ার পরে তো 18তে
প্রশিক্ষণ যুবনয়নের অনেক প্রশিক্ষণ নিয়ে ওদেরই আবার আমি ট্রেনার হলাম। বাহ, যুব উন্নয়নের প্রশিক্ষিত ট্রেনার হলাম। তো ট্রেনার হলাম, কিন্তু তখনও হাজবেন্ডের একটু ছিল, কারণ আমার বাচ্চারা ইংলিশ ভার্সন স্কুলে পড়তেন। তো আমার হাজবেন্ডের ছিল যে আমি যদি বাইরে কাজ করি বাচ্চাদের তো পড়া হ্যাম্পার হবে। তো আমার ছেলেটা যখন 18তে ভালো রেজাল্ট করলো ম্যাট্রিকে, তো ওই দিন তো আমরা মহা খুশি, সে গোল্ডেন A+ এবং ছেলেদের মধ্যে সে ভালো করলো। তো ওই খুশিতেই তখন আমি বললাম যে এবার আমাকে বাইরে কাজ করার সুযোগ দাও, মানে আমারই হলো আমি ট্রেনিং দিব, বেরো, মানে পার্লার বিজনেসের থেকে ওইটার প্রতি আমার বেশি দুর্বলতা, মানুষকে শেখানো। হ্যাঁ, মানুষকে শেখানো। তখন ও মানে স্কুলের টিচারদেরকে মিষ্টি টিষ্টি খাওয়ায়ে আমরা ঢুকছি লিফটে, আমার ছেলেও সাথে। এই তখনই ওকে বলা লিফটের ভিতরেই, তখন বললো যে আচ্ছা ঠিক আছে, মানে ছেলের খুশিতে চাওয়া যে এখন ছেলের খুশিতে আমাকে বাইরে। আপনি খুব বুদ্ধিমতীও বটে, কখন কোন কথা বলতে হবে সেটা আপনি ভালোই জানেন। আমাকে দাও। তখন বললো আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি মাথায় রেখো মেয়েও কিন্তু সামনে পরীক্ষাতে, মেয়েও পরীক্ষা দেবে, তখন মেয়ে ক্লাস 8-এ। আচ্ছা ঠিক আছে। এই তখন আমি প্রশিক্ষণ শুরু করি যুব উন্নয়নে, তারপর বিভিন্ন সংগঠনে এই একটু 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 করে শুরু হয়। শুরু করার পরে তো আমার নিজের যেটা বিউটি সিগনেচার বাই নূপুর, সেই প্রতিষ্ঠান থেকেও আমি প্রশিক্ষণ দিই। এর পাশাপাশি আমার একটা সংগঠন আছে, আচ্ছা, বিউটি সিগনেচার বাই নূপুরের একটা সংগঠন আছে, BSBN যুব মহিলা সংগঠন, যেখানে একদম অসহায় নারীদেরকে বা অসহায় মানুষ যারা অসহায়, মানে একদম দারিদ্র যারা, তাদেরকে ওই সংগঠন থেকে সহযোগিতা করা হয় যে কোনো কিছুতে, যেমন ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকি। সেটা আমার বিউটি সিগনেচার বাই নূপুরে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়। সেটা হয়তো বা একাধিক না, 4 জন আমার থাকে যে বছরে আমি 4 জন বা 6 জনকে ফ্রি শিখাবো, এবং ফ্রি শিখে তাদেরকে আমি আমার সাধ্য অনুযায়ী আমার নিজের টাকা যেটা, সেখান থেকে আমি তাদেরকে প্রাথমিক পর্যায়ে যাতে তারা একটা রুমে কিছু করে অন্তত প্রতিদিন 300 টাকা হলেও যাতে তারা আর্ন করতে পারে, ওই প্রোডাক্টটা আমি তাদেরকে দিই। আর BSBN যুব মহিলা সংগঠন, এটা হলো সংগঠন আমার নিজের 1 টাকা আছে, আরো 1 টাকা আমি চেয়ে নিয়ে আসি, এক পর্যায়ে ভিক্ষা করে আনি, এনে এই 2 টাকা মিলে আমি ওই সংগঠনের যে কাজগুলা, যেমন রোজার সময়, ঈদের সময়, বর্ণা, যারা অসহায়, অনেক যেমন 30 জন বা 40 জনের একটা ব্যাচ, এদেরকে ফ্রি প্রশিক্ষণ দেওয়া, সেটা শুধু বিউটিফিকেশন তা না, সেটা বিভিন্ন হতে পারে, ব্লক বাটিক হতে পারে, ফুড হতে পারে, তারপর ফ্যাশন ডিজাইনার হতে পারে, মানে মূল কথা আত্মকর্মসংস্থান একটা ব্যবস্থা তৈরি করে দেওয়ার একটা ব্যাপার ছিল করে থাকি। তারপর শীতের সময় শীত বস্ত্র, ওইটা ওই মানে ওই সংগঠন থেকে আমার সামাজিক সংগঠন, যেটা আমার একটা টিম আছে যারা সিলেক্ট করে, যেমন এই যে এখনো একটা রানিং ব্যাচ হচ্ছে, যারা আমরা একদম ডোর টু ডোর আমরা যে দেখি যে কে একদম নিডি, যার কোনো সামর্থ্যই নেই, আমরা তাদেরকে খুঁজে খুঁজে নেই, ওরা সিলেক্ট করে, তারপরে ফাইনালি আমি চেক করে এই কাজগুলো আমি করে থাকি। এই পর্যন্ত মানে কয়জনকে আপনি প্রশিক্ষণ দিয়েছেন? 4000-এর উপরে হবে। 4000? হ্যাঁ, 4000-এর উপরে। তারা কি সবাই দুস্থ মানে দরিদ্র? সবাই, যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ রয়েছে। এটা আসলে কেউ এফোর্ড করতে পেরেছে, কেউ পারেনি, সব যেমন আমার নিজেরও তো, আমি যদি সবই করি তাহলে আমি তাদেরকে চালাবো কি করে? আমার তো কিছু আর্ন করতে হবে, ওই আর্নের টাকা দিয়ে তো আমার চালাতে হবে, নাহলে তো পসিবল না। যেমন একটা উদাহরণ দিই, কালকে আমি একটা আমার পার্সোনাল কোর্সের জন্য একজনকে ভর্তি করিয়েছি, আমি অ্যামাউন্টটা নাই বলি, ওইখানের একটা অংশ আমি সাথে সাথে রেখেছি আমার এই সংগঠনের জন্য, সেটা আমি টাচই করিনি, যে এটা ওই সংগঠনে, আমার সংগঠনে চলে যাবে, যারা ফ্রি তাদের
খরচে চলে যাবে, বাহ, বাহ। আর এইটা আমার আদার্স অন্য খরচে চলে যাবে, আমার নিজেরও খরচে যাবে। দারুণ, আসলে এই আসলে দানশীলতা, এমনটাই এটাকে হওয়া আসলে উচিত। দানশীলতাও বলা যায়, কারণ আপনি তাদের কথা মাথায় রেখে কাজ করে যাচ্ছেন, তাদের জন্য একটা টাকা আপনি সরিয়ে রাখছেন, এটা অনন্য একটা বিষয় একজন উদ্যোক্তা হিসেবে। মানে এখন পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে আসলে কেমন লোকবল রয়েছে? আমার প্রতিষ্ঠানে মূলত 4 জনই পার্মানেন্ট কাজ করে। যখন আমার ক্লায়েন্ট বা কাজের চাপটা বেশি হয়, তখন আমার যারা স্টুডেন্ট তাদেরকেই আমি টেনে আনি, তোমরা করো, বাহ। তাদেরকে একটা সম্মানী দিয়ে সম্মানী তারপরে। আমি। আপনার প্রতিষ্ঠানে কি কোনো শাখা আছে নাকি হ্যাঁ। একটা? কয়টা শাখা একটাই আছে। একটাই। কুমিল্লাতে একটাই, একটাই আছে। জি। আচ্ছা। ঢাকাতে আপনি তো, আমি জানি যে অনেক প্রশিক্ষণ দেন, এটা আসলে সময়ই পান না, এরপরেও ঢাকাতে কি কোনো শাখা করার ইচ্ছে আছে কিনা? ঢাকাতে আসলে পার্লারের শাখা করার ইচ্ছা নাই। আমি আবারও বলি, আমার বিজনেসের থেকে মানে শিক্ষা দেওয়াটা, আমার শিল্পটা, পছন্দ। আমার এই শিল্পটা দিতেই বেশি আমার ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি চেষ্টা করব আসলে ঢাকায় আমার তো চলে আসতেই হবে একটা সময়, আমার মেয়ের পড়াটা শেষ হলে। তখন আমার ইচ্ছে যে আমি সংগঠন নিয়েই, কারণ ঢাকা শহরে তো আসলে এই কাজগুলো খুব কমই পাওয়া যায়, আমি সংগঠন নিয়েই কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা, মানে একটা সময় নিজে যেই সাফারগুলো করেছেন, এটা এটা যাতে আমার বেশি অন্যরা- ভালো লাগছে, অন্যরা যে না করে তার গাইডলাইন হিসেবে বা পথ প্রদর্শক হিসেবে কাজ করছেন, এবং সেটা আপনার বেশি পছন্দের, বেশি ভালো লাগার। এবং এই এটা প্রসঙ্গে যদি নিঃসন্দেহে আসি, দারুণ। যে বর্তমান সময়ে কিন্তু অনেকেই মেকআপ আর্ট নিয়ে কাজ করছে, মেকআপ আর্টিস্ট হিসেবে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়া খুললে আসলে দেখা যায়। কোনো প্রতিবন্ধকতা কি রয়েছে এই পেশায় কাজ করতে গেলে, বা কেউ যদি ফ্লোরিশ করতে চায় এই পেশায়? আসলে আগে তো খুবই খারাপ অবস্থায় ছিল, এখন ডে বাই ডে আপডেট হচ্ছে, সচেতন হচ্ছে। আর সব থেকে বড় কথা হলো, যে বুঝতে পারে এই সেক্টরে টাকা আছে, এখন মানে এই সেক্টরেই চলে আসতেছে অধিকাংশই। আমি দেখি যেমন আমার স্টুডেন্ট মেডিকেলের স্টুডেন্ট, সে মেডিকেলে, তো মেডিকেলের স্টুডেন্ট তো মেকআপের আসার কোনো প্রয়োজন নেই, তার মানে সে জানে এখানে অর্থ আছে। অর্থ আছে। এজন্য কিন্তু আপনার যে আসলে এক ধরনের প্যাশন ছিল, ভালোবাসা ছিল, এইটা যদি না থাকে তো তাহলে একজন তো আসলে সালমা দীর্ঘমেয়াদী ইসলাম ভাবে- নুপুর হয়ে ওঠা সম্ভব না। কি বলেন আপনি? নিশ্চয়ই ভালোবাসাটাও খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ভালোবাসাটা গুরুত্বপূর্ণ, এবং সাথে সম্মানটাও থাকতে হবে। এবং দিন শেষে সবচেয়ে বড় কথা কি, আপনি যেভাবে স্পিরিটটা ধরে রেখেছেন, যে কখনোই পিছু হটা যাবে না, কখনোই ভেঙে পড়া যাবে না, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় আজকের এই এপিসোড যারা দেখবে, প্রত্যেকটা দর্শকই সেই জিনিসটা ফিল করবে, যে কোনো কিছু দমে না গেলে আসলে মানুষ কত উপরে যেতে পারে, কতটা সফল হতে পারে। একদমই শেষ মুহূর্তে চলে এসেছি, শেষ করবো, তবে তার আগে আপনি একটা কথা বলছিলেন যে পূর্ণতা এবং ব্যর্থতার মধ্যে একটা পার্থক্য রয়েছে, আপনি শুরু থেকেই বলছিলেন, একটু যদি আপনি ক্লিয়ার করতেন বিষয়টা। পূর্ণতা আসলে আমি যে আম, জায়গাগুলো বা আমার লাইফে যে পরিস্থিতিগুলো ছিল, এই জায়গাটা আসা খুব কঠিন ছিল। তো আমি সেটা ম্যানেজ করে, বা আমার সর্বশেষ আমার ফ্যামিলির সাপোর্ট পেয়ে সবাই বুঝতে পেরেছেন যে না, আমাকে আটকে রাখা যাবে না। তাদের সাপোর্ট থাকার কারণেই কিন্তু আমি পরিপূর্ণভাবে আজকে একটা জায়গায় আসতে পেরেছি। আর পরিপূর্ণ বলতে আমি এটাই বুঝি এখন, যে আমরা নারী, আমরা মেয়ে, আমাদের বিয়ে হবে, সংসার হবে, সন্তান হবে, এটা ন্যাচারাল। কিন্তু এর ভিতরে যে আমাদের সুখটা, এটা আসলে সবাই নিতে পারে না, এই পরিপূর্ণতা সবাই পায় না। আমার কাছে আমার পরিপূর্ণতা যে আমি সব কিছুর ভিতরে আমি সুন্দর একটা ফ্যামিলি গুছিয়েছি, আমার সন্তানেরা খুব ভালো জায়গায় আছে, আমার বড় ছেলে একটা ভালো জায়গায় পড়াশোনা করছে, স্কুল ভালো কলেজ, ভালো একটু শুনি, ইউনিভার্সিটিতে। ছেলে কোথায় পড়ছে, মেয়ে কোথায় পড়ছে? ছেলে এখন কুয়েটে আছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। তার স্কুল ছিল এথনিক স্কুল অ্যান্ড কলেজ, তার কলেজ ছিল নটরডেম কলেজ। বাহ। তো বের হয়ে যাবে আগামী বছর। মেয়ে এখন আছে বায়োস্টে, ইংলিশে অনার্স ফার্স্ট ইয়ারে আছে।
ছোট ছেলে এখন ক্লাস 4-এ, সেও স্কুলে আছে। তো আমার কাছে হলো যে বাচ্চাগুলোকে সবকিছুর ভিতরে আমি নিজেকেও একটা জায়গায় আনতে পেরেছি আমার চেষ্টায়, এবং আমার বাচ্চাদেরকেও আমার হাজবেন্ড এবং আমাদের দুজনেরই চেষ্টায় একটা ভালো জায়গায় এনেছি। এটা আমার পরিপূর্ণতা। আর ব্যর্থতা যদি বলি, পরিশেষে ব্যর্থতা থেকেই যায়, সেটা কাউকে বুঝাতে না পারা, একটা মানুষকে বারবার নিজেকে এক্সপ্লেন করা যে আমি মানে এটার জন্য আমি আসলে অস্থির, বা এই কাজ আমি করতে চাই, বা এটা আমার প্রয়োজন, এই যে না বোঝা বা তাকে না বোঝাতে পারা, এটাই ব্যর্থতা। বাহ, দারুণ দারুণ। অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। আসলে আমরা এগিয়ে যাই আমাদের স্বপ্নের মাধ্যমে, এবং সেই স্বপ্নের সঙ্গে যদি সাহস থাকে তাহলে কিন্তু সে এগিয়ে যাওয়াটাকে কেউ থামাতে পারে না। আপনি আসলে তার জ্বলন্ত একটি প্রমাণ, এবং অনেকের জন্য আপনি দারুণ একটা অনুপ্রেরণার গল্প। অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনাদের উপস্থাপন, আপনাদের কথা আসলে আমি মুগ্ধ হয়ে শুনছি, শেখার কোনো শেষ নেই। আমার মনে হচ্ছে আপনাদের থেকেও আমার আজকের এই প্রোগ্রামে অনেক কিছু শেখা হলো। অসংখ্য ধন্যবাদ।